খতিয়ান দিয়ে আর কোনো জমি ভোগ দখল করা যাবে না। কি শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও আগামীর বাংলাদেশে ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে যে সকল ভূমি মালিকরা খতিয়ান দিয়ে জমির ভোগ দখল করছেন, তাদের এক্ষেত্রে করণীয় কি রয়েছে? আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, জমির মালিকানা কিংবা ভোগ দখল টিকিয়ে রাখার জন্য বেশ কিছু মাধ্যম রয়েছে। এর মধ্যে জমির দলিল হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রথম মাধ্যম। এবং এরপরে রয়েছে খতিয়ান এবং তারপরে রয়েছে ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল। এক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম নীতি কিংবা সীমাবদ্ধতা রয়েছে। এবং আমাদের যে আলোচ্য বিষয় যে খতিয়ান দ্বারা জমির ভোগ দখল আর টিকিয়ে রাখা যাবে না। শুনতে অবাক লাগলেও কথাটা কিন্তু সত্য। এবং এক্ষেত্রে কোন বিষয়টি কিংবা কোন ক্ষেত্রে কার্যকারী ভূমিকা পালন করবে সেটি গুরুত্বপূর্ণ। আমরা এমন অনেক সম্পত্তি কিন্তু রয়েছে যেগুলো খতিয়ানের বলে ভোগ দখল করে থাকি কিংবা ভোগ দখলে যাওয়ার চেষ্টা করে থাকি। এক্ষেত্রে এই বিষয়টি একটু জটিল এবং এই বিষয়টিকে এখন এসে সামনে নিয়ে এসেছে আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, যেটি প্রায় ২০২৩ সালে বাস্তবে পাশ হয়েছে কিন্তু কার্যকারী ভূমিকায় এখনো ঠিক মতো আসে নাই। সেটিকে বাস্তবায়নের জন্য সরকার থেকে নির্দেশ প্রদান করা হয়েছে এবং এতে করে যে উদ্দেশ্যটি বাস্তবায়ন হবে সেটি হলো যারা অবৈধ দখলদার কিংবা জোর করে অন্যের জমি ভোগ দখল করে রেখেছে বিভিন্ন অজুহাতে তারা সম্পত্তির মালিকানা হারাবে এবং বিশেষ করে যারা এসএ খতিয়ান এবং আরএস খতিয়ান দ্বারা জমির ভোগ দখল করছেন তাদের ওই সকল জমির ভোগ দখল হারিয়ে যাবে এবং তাদের থেকে যারা জমি ক্রয় করেছে অর্থাৎ এই এসএ এবং আরএস খতিয়ানভুক্ত ব্যক্তিদের কাছ থেকে যারা সম্পত্তি ক্রয় করেছে অধিকাংশ ক্ষেত্রে তারা জমির ভোগ দখল হারাবে এবং ওই ক্ষেত্রে জমিগুলো মালিকানা যারা পূর্বে ছিল তাদের কাছে ফেরত যাবে অথবা যারা সম্পত্তির মালিকানা অর্জন করে নাই বৈধ প্রক্রিয়ায় সেই সকল সম্পত্তি তাদের মালিকানা বাতিল করে সরকার খাস তালিকাভুক্ত করবে। এখন আসি মূল ঘটনায়। কেন এই কাজটি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং কিভাবেই বা করা হবে বা কোন পদ্ধতিতে করা হবে? এখন এমন হয়েছে যে আমাদের দেশে সবথেকে জমি বেহাত হয়েছে কিংবা ভুয়া মালিকানা তৈরি হয়েছে আমাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে। আমাদের দেশে অনেক পরিবারকে একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত বয়স্ক পর্যন্ত পুরা পরিবারকেই একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদেরকে ওই ৭১ সালে মেরে ফেলা হয়েছে। এখন ওই সকল পরিবারের সম্পত্তি তার পার্শ্ববর্তী যারা বসবাসকারী ছিলেন প্রতিবেশী কিংবা ওই এলাকার যে মাতাব্বর ক্ষমতাশালী ব্যক্তি তারা তাদের সম্পত্তিগুলো পরবর্তীতে ভোগ দখল করেছে এবং পরবর্তীতে তারা দেখিয়েছে যে ওই সকল সম্পত্তি তাদের কাছে বিক্রয় করা হয়েছিল। টাকার বিনিময়ে তাদের কাছ থেকে সম্পত্তি বন্ধক দেওয়া হয়েছিল কিংবা তাদের কাছ থেকে সম্পত্তির বিনিময়ে কিংবা যেকোনো একটি অজুহাতে টাকা নেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা ওই সকল সম্পত্তি যে ভূমি জরিপগুলো এসেছিল, এসে ভূমি জরিপ কিংবা এই আরএস ভূমি জরিপ সেগুলোতে নিজের নাম উঠিয়েছেন। এবং ওই সকল সম্পত্তি যে পূর্বের মালিক ছিল তাদের কাছ থেকে কিন্তু তারা লিগ্যাল ওয়েতে হস্তান্তর করে নেয় নাই। এই সকল সম্পত্তির যে ব্যক্তিদ্বয় ভোগ দখল করছে তারাই কিন্তু মালিকানা হারাবে। কেননা তারা ওই যে সকল মালিক ছিল তাদের কাছ থেকে সম্পত্তিগুলো ভোগ দখল সূত্রে বৈধ প্রক্রিয়ায় অর্জন করে নাই। কিংবা অনেক হিন্দু পরিবার ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে আর আসে নাই। এমন অনেক রয়েছে অনেক জমিদারও ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেখানে তাদের জমিদারি ছিল বা সম্পত্তি ছিল, সেখানে ভোগ দখল করছিল। এবং বাংলাদেশের যে সকল সম্পত্তি ছিল সেগুলোর মায়া ত্যাগ করেছিল। এবং এই যে সেই সকল সম্পত্তি তারা রেখে গিয়েছিলেন, এই সকল সম্পত্তি পরবর্তীতে বিভিন্ন জনে বিভিন্ন কায়দায় ভোগ দখল করছিল। এবং এই ভোগ দখলের পরে যখন পরবর্তীতে আরএস খতিয়ান হয়েছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে, তখন এই ভোগ দখলকারীরা তারা এই আরএস রেকর্ডে নিজের নামে জমি মালিকানা অর্জন করেছে এবং যাতে করে অনেক আসল মালিক এসে আর পরবর্তীতে জমি পায় নাই। অর্থাৎ মুক্তিযুদ্ধ শেষ হয়ে আসার পরে তারা সম্পত্তি পায় নাই। অনেকে তো বসত ভিটাই বুঝে পায় নাই। সেই সকল বসত ভিটা গণিমতের মাল হিসেবে লুট করে খাওয়া হয়েছে। এই যে
এই সকল সম্পত্তি যারা ভোগ দখল করছে তাদের ওই সকল খতিয়ান পরবর্তীতে যে তৈরি হয়েছে সেগুলো অকার্যকর কিংবা এগুলোর গ্রহণযোগ্যতা থাকবে না ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী। তাহলে এই সকল সম্পত্তি যেহেতু ওই সকল ব্যক্তিদ্বয়ই মালিক না, পরবর্তীতে তাদের ওয়ারিশরা যদি ওই সকল সম্পত্তি পায় তারাও মালিক না। পরবর্তীতে ওই সকল সম্পত্তি যদি কারো কাছে বিক্রয় করা হয় তারাও কিন্তু মালিক না। যদিও বা আমাদের যে তফসিল অর্থাৎ তামাদি আইন রয়েছে কিংবা ভূমি অফিসের তফসিল যেগুলো দেখা হয় দলিলে ২৫ বছর পর্যন্ত দেখলেই হয়, তামাদি আইনে ১২ বছর পর্যন্ত দেখলে হয়। কিন্তু এগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেই এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। যদি আপনারা গায়ের জোরে মনে করেন কত আইন আসলো গেল এগুলোকে মানি আর না মানি তাতে কি? কিন্তু বিষয়টি আসলেই একটু গুরুত্বপূর্ণ কিংবা চিন্তার। এখন এই ধরনের সম্পত্তি যদি কারো কাছে থেকে থাকে তাদের সম্পত্তিগুলো কিন্তু ঝুঁকিতে অর্থাৎ ওই সকল ত্রুটিপূর্ণ খতিয়ান কিন্তু বাতিল। তাদেরগুলো কিন্তু ভ্যালু নেই। এবং মেক্সিমাম ক্ষেত্রে দেখুন যে, যে সকল খতিয়ানগুলোতে ঝামেলা হয়েছে সেগুলো হচ্ছে এসএ এবং আরএস। কিভাবে? একটু মনোযোগ সহকারে শুনুন। ব্রিটিশরা সম্পত্তি বা তাদের যে ব্রিটিশ রাজত্ব সেটি রেখে যখন তারা চলে গেল এবং ভারতীয় উপমহাদেশকে ২ খণ্ডে বিভক্ত করল। একটি হচ্ছে পাকিস্তান আর একটি হচ্ছে ভারত। এই পাকিস্তানের অনেক ব্যক্তিদ্বয় কিন্তু ভারতে আশ্রয় নিল। যারা হিন্দু সম্প্রদায় তারা ভারতে আশ্রয় নিল। বা মুসলমান সম্প্রদায় কিন্তু বাংলাদেশে চলে আসলো বা পাকিস্তানে চলে গেল। এখন এই মাঝে যে ব্যক্তিদ্বয় সম্পত্তি রেখে চলে গেল বা চলে আসলো, তারা কি সম্পত্তি এসে ক্রয় করেছে? না। তারা এসে যে সম্পত্তি ফাঁকা পেয়েছে সেখানেই বসবাস শুরু করেছে। বা যে সকল সম্পত্তি রেখে গেছে তারা সম্পত্তিগুলো অনেকেই ভোগ দখল করেছে। এর ফলে পরবর্তীতে পাকিস্তানিরা এসে যখন এসে খতিয়ান করলো তখন কিন্তু অনেক মালিকানা বদল হয়ে গেল, ভুয়া মালিকানা তৈরি হলো। আবার সেম ঘটনা হলো পাকিস্তানিদেরকে যখন বিতাড়িত করা হলো যুদ্ধে পরাজয়ের মাধ্যমে তখনও কিন্তু যে কাহিনীগুলো বললাম এর মাঝে অনেক ব্যক্তি মালিক হিসেবে প্রতিষ্ঠিত হলো, ভুয়া মালিক এবং তাদের কোনো মালিকানার বৈধ নেই। তাহলে এই যে ২ টি খতিয়ান, এই ২ টি খতিয়ানের কিন্তু ভ্যালু টোটালি 0 যদি সম্পত্তি মালিকানা সঠিকভাবে হস্তান্তর না হয়। যাদের মালিকানা ঠিক রয়েছে তাদের কোনো সমস্যা নেই। অর্থাৎ একজনের পর আরেকজন বৈধ প্রক্রিয়ায় হস্তান্তরিত হয়েছে, ওয়ারিশান সূত্রে হয়েছে অথবা ক্রয় বিক্রয় সূত্রে হয়েছে, হেবা সূত্রে হয়েছে, যেভাবেই হোক না কেন দলিল মারফত হয়েছে। তাদেরগুলোতে কোনো সমস্যা নাই। কিন্তু এই যারা অবৈধ পন্থায় মালিকানা অর্জন করলো তাদেরগুলো প্রবলেম হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে এখন এসেও সম্পত্তি ক্রয় করেছে একজন ব্যক্তি তাকে দলিল তৈরি করে দেয়া হয়েছে। এখন ওই দলিল ব্যক্তিদ্বয় যারা দলিল বলে সম্পত্তি ভোগ দখল করছেন তারা খতিয়ান সংশোধনের সুযোগ পায় নাই। এখন যার কাছ থেকে সম্পত্তি নিল তার নামেই খতিয়ান রয়েছে। ওই সকল ব্যক্তিদ্বয় মারা গেল। তার পূর্বপুরুষেরা পরবর্তীতে ওয়ারিশরা আসলো। তারপর ওয়ারিশরা এসে দেখলো তাদের পিতার নামে বা মাতার নামে খতিয়ান। যারা ভোগ দখল করছে তাদের নামে খতিয়ান নেই। তারা কি করলো? এই সকল দলিলদারি ব্যক্তিদেরকে জোর করে উচ্ছেদ করলো এবং ওই সকল ব্যক্তিদ্বয় জমির ভোগ দখলে গেল। যে ব্যক্তিটি সম্পত্তি বৈধ প্রক্রিয়ায় দলিল বলে মালিকানা অর্জন করলেন, এই ব্যক্তিদ্বয় আদালতে গেল কিন্তু আদালতের মামলা দীর্ঘদিন ধরে চলছে। এই ঘটনাগুলোও কিন্তু অহরহ হচ্ছে। তাই এই যে বিষয়টি, এই বিষয়ের ক্ষেত্রে দলিল গ্রহণযোগ্যতা পাবে, খতিয়ান কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না। এই দলিলদারি ব্যক্তি খতিয়ান তৈরি করে নিতে পারে নাই, এটি রাষ্ট্রের দোষ, তাকে তৈরি করে দেওয়া হয় নাই। এর দোষ না। এর দোষ শুধু একটি, সেটি হচ্ছে সে দুর্বল এবং সম্পত্তি থেকে উচ্ছেদ হলো। কেন? এখন এই ভুলটি যারা করছেন তাদের কিন্তু শুধরে নিতে হবে। আপনারা সম্পত্তির মালিকানা পাবেন না। আদালতে মামলা করলেও পাবেন না। আপনার খতিয়ানের ভ্যালু নেই। এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। যারা ভোগ দখল করছেন তারা ভোগ দখল ছেড়ে আসল মালিককে ফেরত দেন অথবা যারা ভোগ দখলে যাওয়ার চেষ্টা করছেন তারা ভোগ দখলের আশা ছেড়ে দেন। শুধু সময় এবং অর্থ নষ্ট হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়গুলোর দ্বারা যেগুলো খতিয়ান তৈরি হয়েছে সেগুলো টোটালি বাতিল। সেগুলো দ্বারা সম্পত্তি ভোগ দখল করা যাবে না। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ১ম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন, তারা এই বিষয়টি নিশ্চিতভাবে বুঝতে পারবেন এবং প্রায় 30 থেকে 40% সম্পত্তি এরকম কিন্তু আমাদের হাতে রয়েছে। যাদের কাছে রয়েছে তারা এখনই সেগুলো তল্লাশি দিন, না হলে পরবর্তীতে ঝামেলায় পড়বেন। যদি তল্লাশি দিয়ে ঝামেলা থাকে সেগুলো সংশোধন করার চেষ্টা করুন। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি আজকে এ পর্যন্তই। তবে এই বিষয়টি নিয়ে যাচাই বাছাই করার জন্য আপনার সবথেকে ভালো হবে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করা। আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান, ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করুন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের অনুপ্রেরণা দিবেন। ধন্যবাদ।